রাত 10টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট খুলে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জেলা পুলিশ। এবং সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গোলাবারুদ এবং 2 কেজি রূপা সহ একজনকে আটক করা হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারা দেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে আছি আমি একে আজাদ। এবারে বিস্তারিত। রাত 10টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আব্দুল জাহের। ইতোমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বাড়বে 6-এর পরে যদি ইনকামিং বেশি হয় সেই ক্ষেত্রে আপনার 1 ফুট হবে, 1.5 ফুট হবে, 2 ফুট হবে, সেটা পানি আসার উপর নির্ভর করবে। ওয়াটার লেভেল হচ্ছে 110 ফিট। আমরা এই 110 ফিটের উপরে পানি রাখার কোনো স্কোপ আমাদের নাই। নর্মালি আমরা 109 হলে পানি ছাড়া আরম্ভ করি। এবং চাঁদপুরের ফরিদগঞ্জে রাতে মাছ ধরতে গিয়ে সজীব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম লাডুয়া গ্রামে একটি জলাবদ্ধ স্থান থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সজীব হোসেন ওই গ্রামের আব্বাস ব্যাপারীর ছেলে। এর আগে শুক্রবার রাতে সে টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে ফিরে আসেনি। এতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে সজীবের স্বজনে তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার বলেন, তার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। উঠলাম, টাবর মেঘ বৃষ্টি হয়, উঠলাম, উঠা গেছি রুম গিয়া দিই, দরজা খোলা। তখন বউরে দিয়ে গেলাম শাকিলে সজিদা ইয়ে না রে, কয় না এটা কই সারে বাবু, আমি নামিয়া গেছি গিয়া টিয়া যত মানুষ ডালা শেয়ার করছে তাদের জিগাইছি, এরা কয় কেউ দেখে না। তো না দেখে আমি ইন্দা পানি টানি ইন্দা ব্যাগ দিছিরা আইসি। আবার পরে যারে খবর শুনি যে নিয়ে আনবে পাশের ইয়ানো পানির তলে যাই, ওইদিকে দেখতেছে সবাই জ্বালা শিকার করতেছে, বাড়িতে আসছে, খাওয়া দাওয়া করছে। রাতে 12টার পরে 1টা বাজে অবধি তখনও আবার খাওয়া দাওয়া করে সে ওইখানে গেছে। তো রাতের মধ্যে তো আর সবাই বৃষ্টি বা পানি সবার বাড়িতে, কেউ তার খোঁজ পায় না। সকালে আমাকে ফোন দিল যে ভাই ওরা তো পাইতেছে না। আমি বললাম কখন বের হয়েছে, বললো যে রাত্রে একবার আসছিল, আসার পরে সে বের হয়েছে। লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জেলা পুলিশ। শুক্রবার লক্ষ্মীপুরের পানিবন্দী বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এলাকার বন্যা কবলিত পরিবারগুলোর মাঝে এই শুকনো খাবার ও ঔষধ বিতরণ করা হয়। জেলা পুলিশের পক্ষে পানি, শুকনো খাবার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা, লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার সহ পুলিশের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্লাজমা দিয়েছি। আর যারা আমাদেরকে শত্রু মনে করে, যারা আমাদের ক্লান্ত করে দিচ্ছে, যারা আমাদের রক্তাক্ত করেছে, যারা আমাদের ঝুলিয়ে দিয়েছে, হয়তো তাদের শরীরে আমাদের অসংখ্য পুলিশের রক্ত প্লাজমা বয়ে আছে। আমরা সব ভুলে যেতে চাই। আমরা নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। মাননীয় আইজিপি স্যারের নির্দেশে, আমাদের পুলিশ সুপারের মধ্যে নির্দেশে আমরা লক্ষ্মীপুরে বন্যার্ত নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে, বেতনের একটু অংশ দিয়ে আমরা ওদের পাশে দাঁড়িয়ে, জনগণের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যটুকু, আমাদের সহযোগিতা উজাড় করে দিতে চাই। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ ওরস্যালাইন, পানি, বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার আমরা দিয়ে আছে। আজও আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাত 9টার দিকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে। পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করে এইমাত্র
বর্ডার গার্ড নিয়ে যাচ্ছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিনা দোষে যিনি ফাঁসির অর্ডার দিয়েছে, আমরা এই বাংলার মানুষ চাই তাকেও ফাঁসিতে লোকটানো যেন হয়। আমরা আইনকে শ্রদ্ধা করে আইনের হাতে তুলে দিয়েছি। আমরা পাবলিক ধরেছি, কিন্তু আইনকে শ্রদ্ধা করে আইনের হাতে তুলে দিয়েছি। আমরা চাই সর্বোচ্চ আইনের বিচার ও ফাঁসি হোক। গাজীপুরের কাশিমপুর থানায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ সহ 56 জনের নামে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের উপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এর সময় পায়ে গুলি লেগে গুরুতরভাবে আহত হয় সেলসম্যান সোহেল রানা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রামের বাকলিয়া কালামিয়া বাজার সাবের টাওয়ারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে জানান ফিটনেস জিমের পরিচালক আলহাজ বাহারুদ্দিন। সম্প্রতি দুর্বৃত্তরা এই হামলা চালায়। প্রায় 10 লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান আলহাজ বাহারুদ্দিন। তিনি আরও বলেন, বিভিন্ন ফেসবুক থেকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন নাম্বার থেকে হুমকিও দেওয়া হচ্ছে তাকে। তিনি প্রশাসনের সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন। খুলনার তেরোখাদায় আতাই নদীর পানি ফুঁসে ওঠায় মধুপুর ইউনিয়নের 5টি স্পটে ওয়াবদা বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আতঙ্ক, আশঙ্কা ও উদ্বেগের সাথে দিন কাটাচ্ছেন 3টি ইউনিয়নের অসংখ্য মানুষ। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে কয়েকটি বিলের শত শত একর জমির ফসল বিনষ্ট হতে পারে এমন আশঙ্কা করেছেন এলাকাবাসী। এলাকার বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম মোড়ল বলেছেন, মধুপুর ইউনিয়নের কয়েকটি স্থানে বাঁধের উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল। স্থানীয় জনতা মাটি কেটে প্রাথমিকভাবে বাঁধ রক্ষা করেছেন। তবে তিনি বাঁধ নির্মাণে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। ঘর বাড়ি এবং কিছু লোকজন 5-6 জন লোকও এই কয়েক বছরে মারা গিয়েছে এবং এই ভাঙনের ফলে ফসলি জমি ডুবে যায়, ফসল নষ্ট হয়ে যায়, মানুষের জালমালের কোনো থাকে না। এই যে বেড়িবাঁধ তৈরি করে সরকারিভাবে, এর চেয়ে বড় করে এই বেড়িবাঁধ যদি নির্মাণ না করা হয় তাহলে প্রতি বছরই এর চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রায় 10-15টা বাড়ি চলে গেছে। আর আপনার আমার ঘেরে ছিল প্রায় 2-2.5 লক্ষ টাকার মাছ, সে মাছ সহ। এলাকাবাসীর পক্ষ থেকে 2003 সালেও 5-6 জন লোক নদীগর্ভে এই ঘর বাড়ি সহ বিলীন হয়ে পানিতে ডুবে মারা যায়। যে এই ঘর বাড়ি রক্ষার জন্য, এই এলাকা রক্ষা করার জন্য, ফসলি জমি রক্ষা করার জন্য এইখানে বড় করে বাঁধ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলা 1344 সালের 15 শ্রাবণ, 1937 সালের 27 জুলাই রবীন্দ্রনাথ পতিশর থেকে শেষবারের মতো চলে যান। বিদায়ের শেষ দিকে তিনি কালীগ্রাম পরগনার হতদরিদ্র অসহায় মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে ছেলে রথীন্দ্র ও পরগনার নামানুসারে পতিশরে প্রতিষ্ঠা করেন কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন। জানা যায়, মাটির ঘরটির গুরুত্ব সম্পর্কে রবীন্দ্র গবেষক প্রাবন্ধিক আহমদ রফিক জানান, নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ইনস্টিটিউটের মাটির ঘরটি রবীন্দ্রনাথের স্মৃতির ধারক ও বাহক। এ বিষয়ে কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউটকে জাতীয়করণ করে বিল্ডিং বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জোর দাবি জানায়। আমার সঠিক জানা নেই, তবে সবাই বলে যে রবি ঠাকুরের বাবার যে জমিদারিটা ছিল সেখানের ভাগ হিসাবে উনি প্রতিশরী পেয়েছিলেন, সেজন্য উনি এখানে আসতেন। আমাদের এখানে স্কুলে দেখেন বিল্ডিং নাই, বিল্ডিং এর সমস্যা আছে। তারপরে অনেক কক্ষ আছে যেগুলোতে বৃষ্টির সময় পানি পড়ে, বিশুদ্ধ পানির অভাব রয়েছে। জাতীয় পর্যায়ের স্কুল হওয়া সত্ত্বেও তারা আমাদের স্কুলের কোনো উন্নয়ন করে না। আমাদের স্কুলটা জাতীয়করণ করা উচিত ছিল, কিন্তু তারা করেনি, সমস্যাগুলো সমাধান করা হয়নি। বোধহয় কোনো স্কুলের ভবন বাদ নাই। অথচ দুর্ভাগ্য, রবীন্দ্রনাথের ছেলের নামে স্কুল 1937 সালের, সেখানে ভবন নাই। ফোন করছেন কিন্তু রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন প্রতিশর আত্রায় নগা প্রতিশরে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1937 সাল থেকে বর্তমানে 4তলা ভবন আমাদের নাই। বিভিন্ন সরকার আসে এবং যায়, প্রতিশ্রুতি দেয়। গ্যাস সংকটে প্রায় 7 মাস ধরে উৎপাদন বন্ধ হয়ে পড়ে আছে জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।
কারখানা বন্ধ থাকায় মরিচা ধরে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। এতে প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। চলতি মৌসুমে ইউরিয়া সারের সংকটের আকাঙ্ক্ষা করছে কৃষক। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে কারখানার সাথে জড়িত দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত এবং পরিবহনের শত শত শ্রমিক পরিবার। কারখানাটিতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠানটি সচল রাখতে না পারলে পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান কর্মকর্তারা। অথচ আমাদের কারখানাতে অল্প খরচে সার উৎপাদন হয়। আজকে 6 মাস যাবৎ গ্যাস না থাকার কারণে, কারখানাটা বন্ধ থাকার কারণে বিভিন্ন ইকুইপমেন্টগুলা বিভিন্ন জং ধরে মরিচা ধরে নষ্ট হয়ে যাইতেছে। এই কারখানার কোনো পার্টস বাংলাদেশে পাওয়া যায় না। শ্রমিক কর্মকর্তারা আজকে অসহায় দিন যাপন করতেছে। যদি এইভাবে কারখানা আরও 6 মাস না চলে, তাহলে এই কারখানা চালাতে হলে সরকারকে আরও হাজার হাজার কোটি টাকা পুনর্ভরণ করা লাগবে। একদিন কারখানা না চললে আমাদের 3.5 কোটি টাকা কারখানা লস হইতেছে, পাশাপাশি বছরে হাজার হাজার কোটি টাকা সরকারেরও লস হইতেছে। গ্যাস সংযোগ দিয়ে যমুনা সার কারখানাটা চালু না করা হয়, তাহলে আমরা কৃষকরা সার সংকটে পড়বো আগামীতে। আর আমদানিকৃত সারের গুণগত মানটা খুবই নিম্নমানের, আর এটা যদি ইউরিয়া সারের গুণগত মানটা অতি ভালো, তাতে কৃষকের ফলনটা ভালো হয়। আমাদের সার কারখানা ঘিরে শত শত ট্রাক এবং শত শত পরিবহন শ্রমিক বেকারত্বে ঝুলছে। অত্র এলাকার দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবই মন্দা হয়ে গেছে। আমরা এই ফ্যাক্টরির শ্রমিক এবং লেবার গ্যাস নিয়ে গেছে 1 বছর ধরে, আমরা এখন চলতে পারতাছি না। ফ্যাক্টরি চালু না হলে আমরা কি করে খাবো? আমরা এখন অসহায়। সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ ও 2 কেজি রূপা সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতর নাম তরিকুল ইসলাম। সে কলারোয়ার দক্ষিণ বাদিয়ালি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। শুক্রবার কলারোয়ার দক্ষিণ বাদিয়ালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির ধারণা পিস্তল ও রূপা ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। সাতক্ষীরার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আসামিকে আটক করে। তিনি আরও জানান, অস্ত্র ও গুলিসহ আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় নোভা ক্লিনিকে ভুল অপারেশনে 2 প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, ভুয়া চিকিৎসক দিয়ে সিজারের কারণে রোগীদের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এনএইচ সোহান। আগে বাজে রোগী মারা গেছিল, আমাদের গ্রুপে পোস্ট করার কারণে সে তাকে ফোন দেয় যে তুমি পোস্ট করেছো কি কামে, কারণ তুমি পোস্ট করেছো, হ্যাঁ পোস্ট ডিলিট করে না সমস্যা হতে পারে, তুমি পোস্ট ডিলিট করে দাও। সে মেয়েকে 3 বার ফোন দিয়েছে এবং আরও অনেক সাংবাদিকরাই ডিটেলস নিয়েছিল, কিন্তু তারা কোনো রকম পোস্ট করে নাই, বাই করে নাই, কোনো নিউজ করে নাই। এই প্রথম মনে হয় নিউজ হতে পারে বা হতে পারে নাও পারে, কিছু না, কিন্তু হতে পারে হয়তো করে। কিন্তু ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে লাশ নিয়ে নোভা ক্লিনিকটিকে অবরুদ্ধ করে রাখেন নিহতের স্বজন ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। শুক্রবার বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত ক্লিনিকটি অবরুদ্ধ করে রাখেন তারা। পাইছিলাম এই ধরনের রিপোর্টের জন্য, সেই ক্ষেত্রে আমরা সমন্বয় গ্রুপ থেকে আমাদের ছাত্র সমাজ কিন্তু এখানে প্রথমে আসছিলাম। আসার পরে আমরা সব জিজ্ঞাসাবাদ করি যে আসলে মৃত্যু কিভাবে হয়েছে বা যাচাই বাছাই করার একটা চেষ্টা করি। তখন কিন্তু আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার যদুবাইরা ইউনিয়নের যদুবাইরা গ্রামের রিপন শেখের স্ত্রী বৃষ্টি খাতুন। তিনি শুক্রবার সকাল 8টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন নন্দলালপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে মর্জিনা খাতুন। তিনি গত 18ই আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। 5টা 5:30টায় এই বাসাতে শুনতেছি যে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে সিজার করে মেয়ে হয়েছে, বাজে আপনার 4:30 5টা এরকম বাজে। সেই ব্লাড ক্রসিং, ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে, ব্লাড বন্ধ হচ্ছে না। ইতিমধ্যে রাত 10টা 11টা পর্যন্ত 3 ব্যাগ ব্লাড তোলা হয়েছে। রাত 12টায় 3 ব্যাগ ব্লাড চলে গেছে তার গায়ে, তারপরেও ব্লাড বন্ধ হচ্ছিল না। আমি রাত 12:30টায় এসে 1:30টার ভিতরে আরো 1 ব্যাগ ব্লাড দিয়ে যাই। দেওয়ার পরে ওখানে মালিক পক্ষ ছিল হাসপাতালের, কথা বললাম যে কি অবস্থা আপনাদের, এখানে কি সমস্যা কি? বললো যে সবকিছু ঠিক আছে, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান, অল্প কয়েকদিনের মধ্যেই দুজনের মৃত্যুর অভিযোগ এবং নানান অসঙ্গতি থাকায় অনির্দিষ্টকালের জন্য ক্লিনিকটিকে সিলগালা করা হয়েছে।
সেই সাথে নিহতদের স্বজনদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার, সেখানে বিগত 18 তারিখে একজন প্রসূতি তিনি মৃত্যুবরণ করেছিলেন। তখন এই ক্লিনিকের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এবং তার 3 দিন পরেই আজ আর একটি ঘটনা ঘটলো, যেটি আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। আমরা সেই প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করে দেখলাম যে আসলে এই যে নামমাত্র যে ক্লিনিকটি এখানে পরিচালিত হচ্ছে, সেটিতে আসলে স্বাস্থ্যসেবা প্রদানের যে ন্যূনতম যে সকল কোয়ালিফিকেশনস তাদের অ্যারেঞ্জমেন্ট থাকার দরকার, সেগুলো আসলে আমরা এখানে অভিযান পরিচালনাকালে আমরা সেগুলো পাইনি। এর সময় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন জানান, এই ক্লিনিকটি লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে। NH সোহান, নিউজ 21, কুষ্টিয়া। সেবাই স্বপ্ন, সেবাই লক্ষ্য, এই প্রতিবাদে রংপুরের পীরগাছা সেবা ফাউন্ডেশনের 41 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার পীরগাছা মিলেনিয়াম চাইল্ড স্কুলের হলরুমে কমিটির নাম ঘোষণা করা হয়। শফিকুল ইসলামের সঞ্চালনায় ও পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর 1 জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রফিকুল ইসলাম রতন সহ আরও অনেকে। ঐক্যবদ্ধ থাকবো, সেবার মানসিকতা যা যা এবং কি করতে চাই, আমরা কি করেছি এবং কি করতে চাই, এমন কি করতে পারছি, যারা উপরে খারাপ কাজে কি করবো, নিষেধ করবো। সেবা মানেই হচ্ছে ভালো কাজে মানুষকে সহযোগিতা করা আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। সেবার বিভিন্ন সংজ্ঞা বিভিন্নভাবে আসছে, সব সংজ্ঞার মূল কথা হচ্ছে ভালো কাজের দিকে মানুষকে উৎসাহিত করা, ভালো কাজে মানুষকে সহযোগিতা করা। মাসুদ রানা ভাই আছেন? মাসুদ রানা ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পীরগাছার গার্মেন্টস ব্যবসায়ী মামুন মিয়া গত 5 আগস্ট ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয়। আর্থিক সাহায্য দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা। এ সময় একই উপজেলার ঢাকায় গুলিতে পুলিশে নিহত রিকশা চালক মঞ্জু মিয়ার পরিবারকেও আর্থিক সাহায্য দেন তারা। শনিবার 2 পরিবারের হাতে নগদ 1 লক্ষ টাকা করে তুলে দেন জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী। এ সময় উপস্থিত ছিলেন তাম্বুল ইউপি চেয়ারম্যান বদরুর রশিদ মুকুল সহ আর অনেকেই। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী সহ আর অনেকেই। আমারই কিছু না, কিন্তু হলো যে আমরা আসলাম এদের সৌজন্য আপনার দুঃখের অংশীদার হওয়া। দেশের শ্রেষ্ঠ সন্তান। কুড়িগ্রামে চিলমারিতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের সবুজ উৎসব পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চিলমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুকনুজ্জামান শাহিন, ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রামের চেয়ারম্যান খোরশেদ আলম, অরণ্যের উপদেষ্টা নূর আমিন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে শস্য চারা গাছ বিতরণ করা হয়। খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহীদদের পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আমির এমরান হোসেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় শহীদ 4 পরিবারকে 2 লক্ষ টাকা করে নগদ 8 লক্ষ টাকা প্রদান করা হয়। খুলনায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খান আলমগীর কবিরের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাবলু। সভায় স্বাগত বক্তৃতা করেন প্রয়াত অধ্যক্ষ আলমগীর কবিরের ভাই সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবির জাইনিস। খান আলমগীর কবির স্মৃতি পরিষদের সভাপতি খান বজলাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ মনিরুল ইসলাম মন্টুজ। কারণ অনেক ছোটবেলা থেকে সরকারি হয়েছে, যাই হোক এই মুহূর্ত আমি এত কষ্ট করে স্কুলটা করেছি, আমি একটা কলেজ করতে চাই।
খুলনার রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ছাত্র জনতার গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার ও পীর সাহেব চরমুনাইয়ের ঘোষিত ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল। জেলা শাখার সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল ইমরানের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর সহসভাপতি মুফতি আমানুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বাকলিয়াতে কোনো সন্ত্রাস, নৈরাজ্য, ভূমিদস্যু ও চাঁদাবাজদের স্থান হবে না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নওয়াব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী আশু। এখানে এমন কোন নেতা নেই, এমন কোন ছেলে নেই যার বিরুদ্ধে মামলা হয়। চট্টগ্রামে তারেক রহমানের নির্দেশে দেশের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুনের উদ্যোগে দেশের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে আবদুল্লাহ আল হারুন জানান। অন্যদিকে চট্টগ্রামে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে নৌকা দিয়ে ফেনীতে যান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। রান্না করা খাবার অতি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় দিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে আমি আমার। ঝালকাঠিতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত দুদিন ধরে টানা বর্ষণে শহর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। টানা বৃষ্টিতে বাড়িঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহর অনেক রাস্তাঘাটে পানিতে তলিয়ে গিয়েছে। বিরামহীন বৃষ্টি পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে ভারী বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 ফুট বৃদ্ধি পেয়ে ক্ষেতখামা তলিয়ে গিয়েছে। অতিবৃষ্টির কারণে জেলার নদ নদীগুলোর পানি বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর সহ সাধারণ মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ, স্বৈরাচার সরকার হাসিনার বিচারের দাবিতে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সহসভাপতি হাফেজ মাওলানা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজি। আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী। ভাইদের উপর 7.50 বুলেট তারা চালিয়েছেন। এই বুলেট হাত্তার চত্বর পর্যন্ত, পিনহানা পর্যন্ত প্রত্যেকটি বুলেট এবং প্রত্যেকটি রক্ত, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি হত্যার জনগণের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছিল। হামলা করে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে। আমরা বলে দিতে চাই, ভারতের নওগাঁয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল সাফায়েত স্বামীর পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকেরা। শনিবার কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকেরা বলেন, পানের দোকানদার থেকে হঠাৎ অধ্যক্ষ হয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি শুরু করেন আবদুল্লাহ আল সাফায়েত শামীম। প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম না মানা সহ নিজের পরিবারে একাধিক ব্যক্তিকে কলেজে চাকরি দেওয়ার অভিযোগ করেন তারা। প্রধান শিক্ষকের পদত্যাগ, আমাদের ছাত্ররা এক জায়গায়
ব্যতীত আমাদের একটাই দাবি প্রিন্সিপালের পদত্যাগ এবং তার বৈষম্য আচরণ, সকল দিক থেকে বৈষম্য আচরণ আছে। সেইটা হলো কেউ 57 মাসের বেতন বাকি আছে, কেউ হলো টোটাল তার পরিশোধ আছে, এরপরে কেউ 2200 টাকা পায়, কেউ 35,000 টাকা পায়। রংপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা গোলাম রাব্বানী বলেছেন, শহীদ সোহাগের হত্যার মামলা ও হত্যাকারীদের বিচার হওয়া উচিত। দেশবাসী যা প্রত্যাশা করে, দেশবাসীর এই প্রত্যাশার সাথে জামায়াতে ইসলামী আছে এবং থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সোহাগের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমিরের নির্দেশে রংপুর জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল সোহাগের কবর জিয়ারত সহ তার অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। এই মামলাগুলো হওয়া উচিত এবং এদের সঠিক বিচার হওয়া উচিত, এটা দেশবাসী প্রত্যাশা করে। দেশবাসীর এই প্রত্যাশার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী আছে, বাংলাদেশ জামাত ইসলামী থাকবে এবং বাংলাদেশ জামাত ইসলামী যখন যেভাবে যেখানে সুযোগ আছে আমরা সাধ্যমতো আমরা এই হত্যাগুলোর বিচার চাবো এবং বিচারের ব্যবস্থা আমরা করব। এমপি মন্ত্রী হয়ে লুটপাট করবেন এমন কিছুর আর বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজু মিয়ার হাট এলাকায় বন্যায় দুর্গত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ সামগ্রী ও সুধী সমাবেশ অনুষ্ঠানকালে এই মন্তব্য করেন। যেসব কারণে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, জনগণের স্বার্থে সেসব ফিরিয়ে দিতে পারলে শহীদের রক্তের প্রতিদান দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি সহ আর অনেকেই। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়, লুটপাটকারীর বাংলাদেশ নয়, হত্যাকারীর বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়। যা ইচ্ছা তা করবে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, সরকার হয়ে, সেটা বাংলাদেশে আর চলবে না। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকলেও যৌথ মালিকানায় একের পর এক নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে বাংলাদেশিদের অবস্থা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে মহিবুর রহমান ও শাহানুর রহমানের মতো কিছু উদ্যোক্তা। এরই ধারাবাহিকতায় দুবাইয়ের আল রিগা মেট্রো স্টেশনের পাশে লি প্যারাডাইস প্যালেস কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মহিবুর রহমান এবং শাহানুর রহমান স্থানীয় আরবি স্পন্সর মুদিরকে দিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন একটি প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা ও তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, আনারুল ইসলাম, এম এ হাসান, বিকাশ ঘোষ, বিশ্বজিৎ সাধু সহ আর অনেকে। আমাদের বাজারের দোকানদারের কাছে চাঁদা হওয়া শুরু করে। এক রাত্রে 1.5 দিন সময় পেয়েছে, 1.5 দিন সময়ের মধ্যে সর্বনিম্ন 10-15টা ব্যবসায়ীর কাছে টাকা নিতেছে, 15 থেকে 20 লক্ষ টাকা সে চাঁদা নিচ্ছে। বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে, এই জন্য তার নাম কোপা মাসুদ হয়েছে। পাঠাইতেছে 2 লাখ টাকা তোমার দিতে বলেছে, তাই বলতে অনেক জনের টাকা দিতে পারবো না, আমার কাছে নেই বলে পয়সা আমি ঋণ চাই, আমি নিতে হবে ভাই। একমাত্র কোপা মাসুদের বিরুদ্ধে লড়ছিলাম আমরা, 2 বছর ধরে লড়ে ঠিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণ ও সদরকায়ে জারিয়া হিসাবে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার এইচএসসি 84 ব্যাচের উদ্যোগে শহরের চায়নাবাদ এলাকায় এই বৃক্ষরোপণ করা হয়। চারা রোপণ শেষে ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ ও ঈশ্বরদী বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, বৃক্ষরোপণের 2টা উদ্দেশ্য। এইটার উদ্দেশ্য হলো গিয়া যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সদকা জারিয়া হিসাবে দেওয়া,
তাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে যে এই গাছগুলোর ইতিহাসে থাকবে যে তারা যারা মারা গেছে তারা তাদেরকে নামের জন্য থাকলো, ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ একটা পরিবেশ দেওয়া। একই সাথে আমরা এখানে তাল গাছ, আপনি খেয়াল করবেন যে আমরা তাল গাছ লাগাচ্ছি। দর্শক, এই ছিল রাতে সারাদেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। you